গুড মর্নিং। কালকে রাত্রিরে সাডেনলি ডিসাইড হলো আজকে বেরোবো দক্ষিণেশ্বর মন্দির, আর সেখানে গিয়ে ভোগ প্রসাদ খাবো। দক্ষিণেশ্বরে এর আগে আমরা অনেকবারই গেছি, কিন্তু কোনোদিন ভোগ খাওয়া হয়নি, তাই ডিসাইড করলাম আজকে মা বাবা আমি আদি আর রিমি মিলে যাব। এই যে রেডি হয়ে বসে রয়েছে। দাদুর বাড়িতে গেলে একটু গেম খেলাটা বেশি হয়ে যায়, তাই না? আজকে যেটা মেন কারণে ভিডিওটা, কিভাবে ভোগ প্রসাদ পাওয়া যায়, কত টাকা কুপন কোথা থেকে পাওয়া যায়, কিরম টাইমে গেলে পাওয়া যাবে, সব কিছুই জানতে পারবে। সেই নিয়ে আজকে ওয়েদারটা আজকে ভালো আছে, তাই জন্য আজকের বেরোনোটা ভালো মতোই হবে বলেই মনে হচ্ছে। সকাল এখন 7:30 বাজে, সবাই রেডি? সব রেডি, আমরা সব রেডি। এও রেডি হচ্ছে, সবাই রেডি। আর দাদুর বাড়ি এলে যেটা বললাম, গেম খেলতে থাকে। আর একটা জিনিস এখানে বলে রাখি, আমি যতদূর শুনেছি ভোগ প্রসাদ আনাও যায়, মা বললো নিয়ে আসবে, তাই টিফিন বক্স নিয়ে যাওয়াটা খুব দরকার। তো আমরা 3 থাকে টিফিন বক্স 2টো নিয়েছি। কি হিসেবে আনা যায়, কতটা পাওয়া যায়, কিছুই জানা নেই। 7:30 বাজে, মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে ড্রাইভিং ডিস্টেন্স মোটামুটি 1 আওয়ার। আর আমি আর একটা জিনিস শুনেছি যে ওখানে 300খানা ভোগের কুপন দেওয়া হয়, তার বেশি আর দেওয়া হয় না। জল দেওয়া হয়ে গেছে গাড়িতে জল দেওয়া হয়ে গেছে। আর রেকর্ডিং করছে আদি। ফুল নেওয়া হয়ে গেছে, এবার নেওয়া হচ্ছে মিষ্টি। আমাদের এখানে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার, এই নামটা অনেক জায়গাতেই দেখা যায়। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সাথে আমাদের সম্পর্কটা অনেক পুরনো। ছোটবেলায় যেতাম ট্রেনে করে, বালি স্টেশনে নেমে 2খানা অটো চেঞ্জ করে এই রাস্তা ধরেই পৌঁছে যেতাম দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরে ঢোকার জন্য এত বাধ্যবাধকতা ছিল না। এখানে ভোগ খাওয়ার ইচ্ছে অনেক দিনের, আর আজকে সেই ইচ্ছেই পূরণ করতে পৌঁছে গেছি আমরা সবাই মিলে। বৃষ্টির ওয়েদার হওয়ার জন্য মন্দিরে ভিড় আজকে একদমই ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে এবং ভোগের কুপন কেটে বেরিয়ে এলাম। ভোগের কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে, আর ভোগ খাওয়ায় দুপুর 1টা। আমাদের এর মাঝে পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে মন্দিরে একদমই ভিড় নেই। সেই জন্য মন্দির পরিসর থেকে বেরিয়ে স্কাই ওয়াকের নিচে 2-4টে রেস্টুরেন্ট আছে, সেখানে চলে এলাম ব্রেকফাস্ট করতে। দক্ষিণেশ্বরে আবার ফিরতে হবে 1টায়। হাতে এখন অনেক সময়, তাই বেরিয়ে পড়লাম আদ্যাপীঠের উদ্দেশ্যে, যেটা দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরত্বে। আমি কিন্তু প্রথমবার এলাম আদ্যাপীঠের মন্দিরে, আর মন্দিরটা যে এত বিশাল মাপের আমার ধারণাই ছিল না। আদ্যা মায়ের দর্শন করতে গেলে নির্দিষ্ট সময় বা তিথিতে আসতে হয়, আর আমাদের ভাগ্য দেখো, আজকে আদ্যা মায়ের দর্শনও হলো আর পুজোও দিতে পারলাম আমরা। মায়ের মন্দিরে কিন্তু ভক্তরা যেতে পারে না, মায়ের দর্শন হয় এইখান থেকে। এখানেও ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে, তার ডিটেল তোমাদের স্ক্রিনে। বিশাল বড় পরিসরের মধ্যে মন্দিরটা বিস্তৃত আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। খাওয়ার জল এবং ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। যতক্ষণ আদ্যা মায়ের পুজো হচ্ছিল ততক্ষণ মা বাবা রিমি আদি সেখানে বসেই মায়ের দর্শন করছিল। আমি সেই ফাঁকে বেরিয়ে একটু চারপাশের ভিডিওটা বানিয়ে নিলাম। আর এখানে পুজো শেষ হলেই মায়ের দরজা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই গাছটা দেখো তো তোমরা চিনতে পারো কিনা? ছোটবেলায় এই ফল অনেক ঢিল মেরে পেরে খেতাম। মাঝে সাঝে বাজারে পাওয়া যায় জামরুল বা হোয়াইট অ্যাপেল, কয়েক বছর পর সেটাও হয়তো আর পাওয়া যাবে না। আমার এই প্রথমবার আদ্যা মায়ের মন্দিরে যাওয়া। পরিবেশটা খুব সুন্দর। আদ্যা মায়ের মন্দিরের ঠিক পেছনে রয়েছে যুগল মন্দির। আদ্যাপীঠ মঠ প্রায় 27 বিঘা জমি জুড়ে অবস্থান করে। এই মন্দিরে দেবী আদ্যার মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ ও রামকৃষ্ণের ধ্যানরত মূর্তি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর, যিনি রামকৃষ্ণ দেবের এক পরম শিষ্য ছিলেন। অন্নদা ঠাকুর বা অন্নদাচরণ ভট্টাচার্য এখনকার বাংলাদেশের চট্টগ্রাম থেকে কলকাতায় এসেছিলেন কবিরাজি পড়তে। বৃত্তি নিয়ে পাশও করেছিলেন, কিন্তু সেই কবিরাজি আর তার করা হয়নি। রামকৃষ্ণ ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই অন্নদা ঠাকুর নিজের পুরো জীবন আদ্যা মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠের মন্দিরের আয় থেকে বালকদের জন্য এবং বালিকাদের জন্য তৈরি হবে শিক্ষাদান কেন্দ্র, তৈরি হবে বানপ্রস্থাশ্রম, চিকিৎসালয়, গোশালা, অনেক কিছু। বাংলা 1335 সালে অন্নদা ঠাকুরের পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের এত বছর পরেও ভক্ত, শিষ্য এবং ব্রহ্মচারীরা সেই নির্দেশ মেনেই অক্ষরে অক্ষরে চালিয়ে যাচ্ছে এই আদ্যা মায়ের মন্দির। এখন যে তোমরা
এত লাইন দেখছো, এটা দুপুরের অন্নভোগের জন্য, আর এই স্থানেই সেই অন্নভোগ প্রদান করা হয়। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আদ্যাপীঠ, আর পেছনে যেটা এখানে হচ্ছে ভোগ খাওয়ায়। আমরা আজকে এসেছিলাম কিন্তু দক্ষিণেশ্বরের জন্য, টেনশনে ছিলাম যে দক্ষিণেশ্বরে গিয়ে ভোগ প্রসাদের কুপন পাবো কিনা, 300 জনকেই দেওয়া হয়। আজকে দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদের কুপনও পেয়ে গেছি, আর টাইম এত বেঁচে ছিল যে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আমরা আদ্যাপীঠ চলে এলাম। এখানেও পুজো দেওয়া হলো, মায়ের দর্শন হলো। এখানে রিমি আর আদি গেছে গোশালা দেখতে, আমিও দেখে এসেছি, সব ভিডিওই তোমরা দেখছো। এখানেও ভোগ প্রসাদ পাওয়া যায়। আদ্যাপীঠ প্রথম এলাম, খুব ভালো লাগলো। আমরা শক্তির প্রতিরূপ হিসেবে মা কালীকে পুজো করি, বিভিন্ন রূপে বিভিন্ন স্থানে। আর এই রকম স্থানে এলে বোঝা যায় সত্যি মা আছেন, তার শক্তিও আছে, তাই এত সুন্দর জায়গাও আছে। সদ ইচ্ছা মনে নিয়ে কোনো কাজ করতে চাইলে মা শক্তি হিসেবে সবসময় আমাদের পাশে থাকবে। এইটা আদ্যাপীঠের গোশালা, এরকম 2-3টে আরও আছে। আর এখানে প্রত্যেক গরু মাতার নাম আলাদা আলাদা, আর প্রত্যেককে সেই নামে ডাকলে সাড়াও দেয় খুব ভালোভাবে। এই রকম স্নেহভরা দৃষ্টি নিয়ে কেউ তাকিয়ে থাকলে তাকে কি আদর না করে থাকা যায়? এটা একদম বাচ্চা। আর এইখানে আমাদের দর্শন মিলল নন্দী মহারাজের। এটাকে বলে দিতে হবে নাকি, এটাই সেই বৃহৎ রন্ধনশালা। খুব ভালোভাবে আদ্যাপীঠের দর্শন হলো আজকে। এইবার 12:30 বেজে গেছে, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর বাংলার উজ্জ্বল নক্ষত্র এই টোটো, এই সার্ভিস তোমরা পেয়ে যাবে দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের মধ্যে, 10 টাকা মাথা পিছু। বাবা মা বহু বছর পর গেল দক্ষিণেশ্বর, তখন স্কাই ওয়াকও হয়নি। এই রূপ বদল দেখে দক্ষিণেশ্বরের বাবা মা খুব খুশি, আমিও খুব খুশি। কিন্তু একটা জিনিস খুব মিস করি, এখানে সেই হিঙের কচুরি। তোমরা হয়তো ভাবছো দক্ষিণেশ্বরের ভোগ প্রসাদের সমস্ত ডিটেল দেবো বলে আদ্যাপীঠের সব ডিটেল দিয়ে দিলাম। আরে পাবে, দক্ষিণেশ্বরের সব ডিটেল পাবে। দক্ষিণেশ্বরে ভোগ প্রসাদের কুপন নেওয়া হয়ে গেছে, 100 টাকা পার হেড কুপন। আমরা 5টা নিয়েছি, আমরা 5 জন আছি, কিন্তু খাবো 4 জন, আর একটা প্যাক করে নেবো, কারণ আদির পক্ষে অত তাড়াতাড়ি খাওয়াটা সম্ভব হবে না। এই যে দাঁড়িয়ে আমায় লুক দিচ্ছি, লুক। কিন্তু আদ্যাপীঠ ঘোরা হয়ে গেল। আদ্যাপীঠ কেমন লাগলো? ভালো লেগেছে। আবার এসছি গাড়িতে, আমরা জুতোটা রেখে দেবো, সব কিছু রেখে দেবো, দিয়ে আবার বেরোবো, কারণ ভেতরে মন্দিরে কোনো রকম মোবাইল ফোন কিছু অ্যালাউড নয়। তাই আমরা শুধু টিফিন বক্স নিয়ে এসেছি, জলের বোতল নিয়ে এসেছি, এইগুলো অ্যালাউড, এগুলো নিয়ে ঢুকে যাব। আর তারপরে আবার এসে ভিডিও বানাবো, তাই এখানে আবার রেখে দিলাম। আজকে দক্ষিণেশ্বর এত খালি, প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবার গাড়িতে প্রসাদ রেখে বড় ছাতা নিয়েছে। বিগত কয়েকদিন ধরে ওয়েদারটা খুব ভালো চলছে। গরমকালে এরকম বৃষ্টির ওয়েদার কার না ভালো লাগে। আজকে তাই মন্দিরে খুব একটা ভিড় ছিল না। ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা বাইরে চলে এসেছি। আমি গিয়ে মোবাইলটা নিয়ে এলাম, একটু ভিডিও করব। এখন তো মন্দিরের ভেতরে আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। মা অনেক দিন পরে এসছে, তাই পেছন দিকে যে গঙ্গার ঘাটটা, আগে মেন এটাই এন্ট্রেন্স ছিল, সেইখানটা ঘুরতে চলে গেলাম। এত সুন্দর ছিল না। তোমরা যারা বহু বছর দক্ষিণেশ্বর আসনি, তারা এই জায়গাগুলো দেখলে চিনতেই পারবে না। বিশাল পরিবর্তন হয়ে গেছে দক্ষিণেশ্বরের। এইটাই রানী রাসমণি ঘাট, যেখানে রানীমার
নৌকো এসে ভিড়ত আর তিনি সোজা মন্দিরে চলে আসতেন। আর ওই দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু। এই হচ্ছে সারদা মায়ের ঘাট আর পেছনে সারদা মায়ের শয়নকক্ষ। একবার সারদা মা এই ঘাটে স্নান করছিলেন, তখন এক কুমির এসে সারদা মাকে কামড়াতে যায়। সারদা মায়ের স্পর্শ মাত্র সেই কুমিরও বুঝতে পারে কি ভুল করতে এসছে, তৎক্ষণাৎ সেই কুমির সেখান থেকে চলে যায়। সারদা মায়ের এই শয়নকক্ষের পাশে ওই যে সাদা মন্দির, ওটা রানী রাসমণির মন্দির, যিনি এই পুরো মন্দিরের প্রতিষ্ঠাতা। এখানে একটা ফটো তোলা হবে, সেই জন্য ছাতা নিয়ে হ্যাঁ ছাতাটা এইখানে। দক্ষিণেশ্বর ঘোরা শেষ, এবার পার্কিং থেকে বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমরা যে দক্ষিণেশ্বরের প্রসাদ নিয়ে এসেছি, কোনটা কি আছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে খিচুড়ি, একটা আলু ভাজা, কাজু দিয়ে ঘি দিয়ে ভেজ পোলাও টাইপের, আলু পটলের একটা তরকারি, ডাল, চাটনি, কাবুলি ছোলার তরকারি, ভাত, শুক্তো, আর এটা হচ্ছে পায়েস। দক্ষিণেশ্বরের ভোগ প্রসাদ আজকে যেটা আমরা নিয়ে এসেছি আর ওখানে খেয়েও এসেছি। গুড মর্নিং। কালকে দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ ঘোরার পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা আমার এন্ডিং স্টেটমেন্ট। দক্ষিণেশ্বরের ভোগ প্রসাদ কীভাবে, 9টার সময় থেকে দক্ষিণেশ্বরের মেন মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে তোমরা যদি মায়ের মূর্তিকে নিজের মুখের সামনে রাখো, তোমার ডান হাতের একটা ছোট্ট কাউন্টার আছে, সেখানে 9টা থেকে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় 100 টাকা প্রতি ব্যক্তি, আর 300টাই কিন্তু কুপন দেওয়া হয়। তোমরা যদি চাও ওখান থেকে ভোগ প্রসাদ বাড়ি নিয়ে আসবে, তাহলে কিন্তু কন্টেনার তোমাদের সাথে নিয়ে যেতে হবে। তোমরা দেখেই থাকবে আমরা 7খানা কন্টেনার নিয়ে গেছিলাম। চেষ্টা করো কন্টেনারগুলো যেন এয়ার টাইট হয়, কারণ 2-3টে জিনিস খুব লিকুইড দেয়, যেগুলো রাস্তায় নিয়ে আসতে গেলে পড়ে যেতে পারে। 9টার সময় কুপন কাটার পর মন্দির থেকে যদি বেরিয়েও যাও, পরে কিন্তু আবার বিশাল লম্বা লাইন দিয়ে তোমাদের মন্দিরে ঢুকতে হয় না। ওই কুপনটা দেখালে তোমাদের আলাদা করে এন্ট্রি করতে দিয়ে দেবে। ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 1টা থেকে। এখানে আমি একটা জিনিস বলবো, ম্যানেজমেন্টকে তাড়াহুড়োটা একটু বেশি। যেমন ওখানে বসার পর থেকে ব্যাক টু ব্যাক এত তাড়াতাড়ি সব খাবারগুলো দিতে থাকে, আমার ক্ষেত্রেও অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল। এখানে যারা ভোগ বিতরণ করছে তাদের মধ্যে সব কিছু তাড়াহুড়ো করে একটা মিটিয়ে দিয়ে জায়গাটাকে বন্ধ করা, এর প্রবণতাটা আমি বেশি দেখলাম। মন্দিরের ট্রাস্টি বোর্ডকে বলবো, এই জায়গাটা এতগুলো আইটেম 15 মিনিটের মধ্যে খাওয়া সম্ভব নয়। একটাই যখন ব্যাচ খাওয়ানো হয়, আমি বলবো আধা ঘন্টা 45 মিনিট সময়টা দেওয়ার জন্য। কিন্তু কোন ট্রাস্টি বোর্ড? 10-11 বছর আগে এই মন্দির চত্বরে গুন্ডে মুভির গান শুটিং হয়েছিল, যেটা কিন্তু দেখার পর আমারও মনে আঘাত লেগেছিল, অনেক লোকের মনে আঘাত লেগেছিল। সেই রকমই আজ থেকে 5-6 দিন আগে বলিউডের স্বনামধন্য তারকা কাজল এসেছিল। আমরা যখন এই মন্দিরে প্রবেশ করতে যাই, সব কিছু রেখে ঢুকতে হয়। তার সাথে পুরো মিডিয়া ঢুকেছিল, ক্যামেরা, মোবাইল সব কিছু নিয়ে। মন্দিরের ভেতরে ভক্তের পরিচয় যদি তার পজিশন দেখে হয়, তখনই খারাপ লাগে। রানী রাসমণি, আমাদের ভগবান গদাই, রামকৃষ্ণদেব যেভাবে মন্দিরটাকে চেয়েছিল, সেভাবে কি আর চলছে? ট্রাস্টি বোর্ডের কাছে আমার জোর হাত করে এটা জিজ্ঞাসা, এরকম কেন? তিনি সেলিব্রিটি, তিনি দক্ষিণেশ্বরে এসেছেন মুভি প্রমোট করতে, অবশ্যই দর্শন করবে, কিন্তু একজন ভক্ত হয়ে কেন, একজন সেলিব্রিটি হয়ে কেন? এই কোশ্চেনের উত্তর চাওয়াটা আমার ভুল হলো না ঠিক আমি জানি না, অনেক কাছের মন্দির তো, তাই মন থেকে কথাগুলো বেরোলো। তোমরা 9টার সময় ভোগ প্রসাদের কুপন কেটে 1টার সময় ভোগ প্রসাদ দেয়, ততক্ষণ মন্দিরে যদি পুজো হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তারপর তোমরা মন্দির থেকে বেরিয়ে আদ্যাপীঠ ঘুরে আসতে পারো। প্রথমবার গেলাম, খুব ভালো লাগলো মন্দিরটা। সেখানেও কিন্তু ভোগ দেয়। তোমরা মনে করো দক্ষিণেশ্বরে ভোগ পেলে না, আদ্যাপীঠ চলে যাও, 300 জনের এই সিলিংটা নেই, 80 টাকা মাথা পিছু, এবং 7 বছরের নিচ্ছে কিন্তু 40 টাকা হাফ। এখানে অনেকজনকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, এবং দুটো জায়গায় দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ দুই জায়গাতেই চেয়ার টেবিল খুব সুন্দরভাবে বসিয়ে খাওয়ানো হয়। আজকে এইটুকুই বলার ছিল। যাওয়ার আগে প্রথমবার দক্ষিণেশ্বরে ভোগ খেলাম তো, জিনিসগুলো জানা ছিল না, তাই অনেক কিছু জিনিস জানলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ।